আসসালামু আলাইকুম। পৌরনীতি ও সুশাসন সাবজেক্টের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 15টা করে টপিক বলে দেব। যে 15টা টপিকের কোশ্চেন যদি তুমি ঠাটা মুখস্থ করে দিয়ে যাও, কোশ্চেন যেমনই হোক, কম্বাইন্ড হোক, যে কোনো বোর্ডে হোক, হুবহু লিখে আসতে পারবা। সো ডোন্ট আস্ক কোশ্চেন্স, সিম্পলি টপিকগুলো জানো, টপিকগুলো থেকে কোশ্চেন মুখস্থ করাতে দেন, তারপরে ফোকাস দিবা। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় পৌরনীতি সুশাসন পরিচিতি। বিশ্ব সভ্যতার বিকাশে পৌরনীতির ভূমিকা ব্যাখ্যা করো। সকল নাগরিককে পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন, এটা ব্যাখ্যা করো। পৌরনীতি নাগরিক জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, ব্যাখ্যা করো। পৌরনীতির মেজরিটি কোশ্চেন ইজ লাইক ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো যখন লিখবা, গ নাম্বার 1.5 পেজ লিখবা এবং 3টা প্যারা করে লিখবা, ঘ নাম্বার 2 পেজ লিখবা, 4টা প্যারা করে লিখবা। এর পরবর্তীতে সুশাসন, সুশাসনের ধারণা ব্যাখ্যা করো। সুশাসন প্রতিষ্ঠার উপায়গুলো ব্যাখ্যা করো। সুশাসনের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় কি কি। মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। মূল্যবোধের উপাদানসমূহ আলোচনা করো। অবাধ স্বাধীনতা, উচ্ছৃঙ্খলতার নামান্তর ব্যাখ্যা করো। অবশ্যই এটা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবা। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। অধ্যায় 4 ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্সের ধারণাটা ব্যাখ্যা করো। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য বর্ণনা করো। ই গভর্নেন্সের নাগরিক সুবিধাগুলো বিশ্লেষণ করো। এই গেল আমাদের অধ্যায় 4 পর্যন্ত। অধ্যায় 5 থেকে যেটা আসবে, নাগরিক অধিকার ও কর্তব্য, মানবাধিকার। অধিকারের মধ্যে কর্তব্য নিহিত, ব্যাখ্যা করো। নাগরিক দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করো। মানবাধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা কতটা জরুরি, আবারও ব্যাখ্যা করো। এই মেজরিটি কোশ্চেনের পরে চলে আসলো অধ্যায় 6, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা কি। চাপ সৃষ্টিকারী দল বলতে কি বুঝো, রাজনৈতিক দলের কার্যাবলী ব্যাখ্যা করো। এগুলোতে কারেন্ট গণতন্ত্রের মধ্যে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নামগুলো উল্লেখ করে যদি তুমি লেখো, তুমি নাম্বার বেশি পাইতে পারো, একদম হুবহু বইয়ের কথা না লেখে। সরকারের কাঠামো, গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য কি। মন্ত্রিপরিষদ শাসিত সরকার কি। দেশের শৃঙ্খলা স্থাপনে কোন বিভাগ কাজ করে। এরপরে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। জনমতের ধারণা ব্যাখ্যা করো। গণতন্ত্র ও সুশাসন উভয়ই জনমতে গুরুত্ব আছে, জনমত সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বিশ্লেষণ করো। এই দিয়ে গেল হলো আমাদের ফার্স্ট পেপার। দেখো তুমি এখানে মেজরিটি কোশ্চেন হলো মুখস্থ টাইপের, এবং কোশ্চেন কতটুকু তুমি মুখস্থ করে গেলে পরীক্ষার হলে বানায় লিখতে পারবা সেটা জানার জন্য তোমরা আমাদের কিউএনএ হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশনটা ফলো করতে পারো। এখানে আমরা যে কটা টপিক দিছি তার চেয়ে বিস্তারিত টপিক বিন্যাস তুমি এই বইটাতে পাবা, এবং এটা সলিউশন পার্টের বিগত বছরের সব টেস্ট পেপার মেডিজি অ্যানালাইসিস করে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিছি। যতটুকু অ্যান্সার মুখস্থ করা তোমার জন্য সোজা হবে এবং পরীক্ষার হলে বানায় লিখতে পারবা। বাই দ্য ওয়ে, তোমাদের হিউম্যানিটিসের পোলাপানদের মধ্যে একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই যে উত্তর যদি আমরা একটু ছোট করে দিই তোমরা একটু মনক্ষুণ্ণ হও। ভাই তোর একটা কোশ্চেনের উত্তর মনে থাকে না, তুই কলেজে 3বার বাপ মা নিয়ে যেয়ে পাশ করছিস, ওয়াই আর ইউ প্রিটেন্ডিং দ্যাট ইউ আর সিগনিফিক্যান্ট অ্যান্ড ভেরি ট্যালেন্টেড। যতটুক দিছি ততটুক পড়বি, এর আশপাশে বানায় লিখবি। এখন আমি যদি এত বড় করে অ্যান্সার দিই, এটা তুই জীবনে মনে রাখতে পারবি না মামা, এটা তুই তো আমার চেয়ে অনেক ভালো মতো জানিস। তো তোদের এই প্রিটেন্ডিংগুলো কেন ভাই, এতটুক লিখলে কি হবে, তুই আগে এতটুকুই লিখে আয় না পরীক্ষার হলে। হুদাই মানে আমাকে, আমি না চাইলেও তোমার রিয়েলিটি চেক আমার দেওয়ার লাগে, বুঝছো। সো এটা অর্ডার করে ফেলো বাবা, একটু কড়া করে বলতেছি, বাট ট্রাস্ট মি বইটা খুব কাজে দিবে। কারণ তোমরা যে হাদাম হাদাম সোর্স থেকে পড়তেছো একটাও পরীক্ষার আগে মনে থাকবে না, এই বইটা খুবই কাজে দিবে। চলে আসি আমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পত্র হলো এটা পুরা ইতিহাস টাইপের জিনিসপাতি, এগুলা যখন তুমি পড়বা বা এগুলা মেজরিটি হলো মানে জিকে টাইপের মালপাতি, বুঝছো। এই জিকে টাইপের মালপাতির জন্য তুমি চাইলে ইউটিউবে বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারো। যেমন ধরো বাংলাদেশের ভাষা আন্দোলনের উপর একটা ডকুমেন্টারি দেখলা, এখানকার অনেক ইনফরমেশন মনে থাকবে, ঠিক আছে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, নওয়াব সাসরিমুল্লার উপর একটা ডকুমেন্টারি দেখলা। যখন ভিডিও টাইপের কন্টেন্ট দেখবা তোমার এই কোশ্চেনগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। ইভেন সংবিধানের উপরে অনলাইনে অনেক ক্লাস আছে, দেখতে পারো। তো চলে আসি ব্রিটিশ ভারত থেকে প্রতিনিধিশীল সরকারের বিকাশ। বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া ও ফলাফল ব্যাখ্যা করো। 1885 সালের সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ভূমিকা। 1906 সালে নিখিল ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি। ভাষা আন্দোলন খুবই ইম্পর্টেন্ট, ভাষা আন্দোলনের গুরুত্ব অবদান ব্যাখ্যা করো। 6 দফা কর্মসূচি বা দাবিসমূহ ব্যাখ্যা করো। এরপর রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে নওয়াব স্যার সলিমুল্লাহ বাংলা শিক্ষার অবদান ব্যাখ্যা করো। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কেন গণতন্ত্র মানসূত্র বলা হয়। বাংলাদেশের স্বাধীনতার ব্যাখ্যা করো। এই গেল শেষ। এখানে বঙ্গবন্ধু রিলেটেড কোনো কিছু পড়ার দরকার, ওটা জীবনে এই বছর আসবে না, অন্যান্যদেরকে নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। এরপর বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস ব্যাখ্যা করো। রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ব্যাখ্যা করো এবং মানুষের মৌলিক অধিকারসমূহ ব্যাখ্যা করো। গেল। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা যদি চলে আসি বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, খুবই ইম্পর্টেন্ট।
এবং এগুলা লিখলে মোটামুটি নাম্বার বেশি পাওয়া যায়। এই পরবর্তী চ্যাপ্টারগুলোর কোশ্চেনগুলা খুব সুন্দর। সো তোমার যেহেতু অনেকগুলা চ্যাপ্টার, তোমার তো 8টা সিকিউ অ্যান্সার করতে হবে না, 5টা করতে হবে। সো এমন 5টা চ্যাপ্টার সিলেক্ট করো যেগুলোতে ইতিহাস কম, এই পয়েন্ট করে লেখা যায় অনেক বেশি। মনে করো ধরো সরকারের গঠন ব্যাখ্যা করো, এখানে মানে টু দি পয়েন্ট আনসার, এখানে বাড়ায় ছাড়াই কোনো কমায় লেখার উপায় নেই, যা চাবে তাই লিখতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো বেশি অ্যান্সার করবা। সো বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, জাতীয় সংসদের শাসন সংক্রান্ত কার্যাবলী ব্যাখ্যা করো, জাতীয় সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী ব্যাখ্যা করো, প্রধানমন্ত্রীর নিয়োগ ও পদমর্যাদা সম্পর্কে ধারণা দাও, স্থানীয় শাসন, স্থানীয় সরকারের গঠন কাঠামো ব্যাখ্যা করো, গণতন্ত্রের বিকাশে স্থানীয় শাসন ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো, ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো, সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি কর্ম কমিশন, নির্বাচন অফিস, অ্যাটর্নি জেনারেল, এই 3টা তোমার বর্ণনা আসে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, সার্বজনীন ভোটাধিকার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সরকার ও নাগরিকের ভূমিকা মূল্যায়ন করো। বাই দা ওয়ে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও তাহলে এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে আর এই ফেসবুক গ্রুপটার লিঙ্ক দেওয়া আছে। সায়েন্স আর্টস কমার্সের সব পোলাপানি এখানে জয়েন দিবে, কারণ পরীক্ষার আগে আমরা প্রত্যেকটা সাবজেক্টের কমন উপযোগী শর্ট নোট এখানে আপলোড করব এবং আমরা এইচএসসি পরীক্ষার পর একটা অ্যাডমিশন ওয়েবিনার করব, যেখানে পুরা অ্যাডমিশনের জন্য কি কি করব না করব সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো যারা জয়েন দাও না অবশ্যই জয়েন দিয়ে রাখো এবং আমাদের ওই সাজেশনটা অর্ডার দিও। লাস্ট চ্যাপ্টার বাংলাদেশের বৈদেশিক নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতি হলো হালকেনস্টাইনের মতো, বুঝছো? সবার সঙ্গে শত্রুতা, কারো সঙ্গে বন্ধুত্ব নয়। আচ্ছা, বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের বৈদেশিক নীতির গুরুত্ব মূল্যায়ন করো, জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করো। এখানে যাই আছে প্রত্যেকটার উপরে তুমি অনলাইনে বিভিন্ন রকম ডকুমেন্টারি পাবা, ট্রাই করতে পারো সেই ডকুমেন্টারিগুলো দেখে পড়া মনে রাখতে। সো এই দিয়ে তো আমাদের শেষ হয়ে গেল পরিণত সুশাসন দ্বিতীয় পত্র। সবাইকে মনোযোগ সহকারে এই অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। গ্রুপটাতে জয়েন দিয়ে হিউম্যানিটিস সাজেশনটা অর্ডার দিয়ে দাও। আসসালামু আলাইকুম, টাটা।